প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও অন্যান্য বিচারপতিরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও অন্যান্য বিচারপতিরা জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এই সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। পরে তারা যান কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে ভাষা শহীদদের স্মৃতির প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। দেশের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের প্রথম কর্মদিবস আজ। দর্শক, এ বিষয়ে জানতে যাচ্ছি সুপ্রিম কোর্টে। সেখানে আছেন আমাদের সহকর্মী তামজিদ সুমন। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তামজিদ, প্রধান বিচারপতি এখনো এসে পৌঁছেছেন কিনা, আর এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? না, এখনও প্রধান বিচারপতি এসে পৌঁছাননি এবং এই আদালত প্রাঙ্গণে সুপ্রিম কোর্টে সবাই আসলে অপেক্ষা করছেন যে প্রধান বিচারপতি কখন কোর্টে এসে পৌঁছাবেন। এর আগেই কিন্তু পূর্ব নির্ধারিত অনুষ্ঠান রয়েছে, কারণ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন 10:30টার দিকে প্রধান বিচারপতিকে সংবর্ধনা জানানোর কথা রয়েছে এবং সেই সংবর্ধনার পরে অ্যাটর্নি জেনারেল তাকে সংবর্ধনা জানাবেন, এরকম আনুষ্ঠানিকতা রয়েছে। আপনি রীতি অনুযায়ী এই আনুষ্ঠানিকতার হয়তো কিছুক্ষণ পরেই শুরু হবে। 10:30টার দিকে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন প্রধান বিচারপতিকে সংবর্ধনা দিবেন, ফুলেল শুভেচ্ছা জানাবেন এবং তারপরে প্রধান বিচারপতি সবার সাথে কথা বলবেন। এবং আজকেই কিন্তু এই ফুল বেঞ্চের, আপনি জানেন দীর্ঘদিন থেকে, বেশ কিছুদিন থেকে সুপ্রিম কোর্টের বিচার কাজ বন্ধ ছিল এবং আজকেই সেটি চালু হওয়ার কথা আছে। অর্থাৎ বিভিন্ন বেঞ্চের যে কার্যক্রম, নিয়মিত কার্যক্রম, সেগুলো চালু করবেন। প্রধান বিচারপতি আসলে সেগুলো চালু করার কথা বলবেন এবং আজকে প্রথম কার্য দিবস প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত হোসেনের, তিনি আইনজীবীদের সাথেও কথা বলবেন, বিচারপতিদের সাথে কথা বলবেন, সামনের দিনে কিভাবে কাজ করা হবে সুপ্রিম কোর্টে, কি সামনের দিনগুলো কিভাবে এগিয়ে নেওয়া যাবে বিচার কাজ, এসব কথাবার্তা বলবেন। তো সব মিলিয়ে আনুষ্ঠানিকতার বিষয়গুলো আসলে 10:30টাতেই শুরু হবে এবং সেই আনুষ্ঠানিকতার জন্য এখন সবাই প্রস্তুত রয়েছেন। প্রধান বিচারপতি এই সুপ্রিম কোর্টে আসার পরেই সে আনুষ্ঠানিকতা শেষ করার পরেই কিন্তু এই কয়েকদিন বন্ধ থাকার পর আবারও বিচার কাজ আজকে থেকে শুরু হতে যাচ্ছে। লিনা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আবু তাহের পদত্যাগ করেছেন। রোববার রাতে পদত্যাগ করেন তিনি। এর আগে রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আবু তাহেরের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে চবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুর রহমান ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করেন। তিনি অভিযোগ করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য একটা গোষ্ঠীর সঙ্গে আপোষ করেছেন। বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বহাল এবং হলগুলো একটি পক্ষের হাতে তুলে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর 55তম জন্মদিন আজ। মঈন ফখরুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের আমলে জরুরি অবস্থার সময় মামলায় গ্রেফতার হয়ে 1 বছর কারাগারে ছিলেন আরাফাত রহমান কোকো। 2008 সালের 17 জুলাই মুক্তি পেয়ে চিকিৎসার জন্য থাইল্যান্ড যান তিনি। সেখান থেকে পাড়ি জমান মালয়েশিয়ায়। এরপর 2015 সালের 24শে জানুয়ারি মালয়েশিয়ার হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন আরাফাত রহমান কোকো। আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। দর্শক, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের প্রথম কর্মদিবস আজ। এ বিষয়ে জানতে আমরা এখন যাব সুপ্রিম কোর্টে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। তামজিদ, প্রধান বিচারপতির যোগদানের আজকের অনুষ্ঠানে কি আনুষ্ঠানিকতা ছিল, আর উচ্চ আদালতে বিচার কার্যক্রম শুরু হয়েছে কিনা? লিনা, ঠিক সকাল 10:30টার কিছু পরেই প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্টে এসেছেন এবং আসার পরেই যে রীতি রেওয়াজ অনুযায়ী যে আনুষ্ঠানিকতা রয়েছে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে এবং সংবর্ধনা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সহ
সিনিয়র আইনজীবী এবং সাবেক যে বিচারক রয়েছেন এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির যে সাবেক নেতারা রয়েছেন সবাই উপস্থিত ছিলেন এবং সবাই মিলেই তাকে সংবর্ধনা দিয়েছেন এবং সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল বলেছেন যেন সুপ্রিম কোর্টে এই নতুন প্রধান বিচারপতি যেন আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য কাজ করেন সেই বিষয়টি তাকে জানানো হয়েছে এবং বার অ্যাসোসিয়েশন সভাপতি বলেছেন যে দলীয় যে প্রভাব সেই প্রভাব মুক্ত করে যেন বিচার কাজ চালাতে পারেন সেই বিচার কাজ চলে সুপ্রিম কোর্টে সেই জন্য প্রধান বিচারপতির কাছে তিনি এই বিষয়টি তার কাছে জানিয়েছেন এবং তাদের এই প্রতিক্রিয়ার পরে তাকে সংবর্ধনা জানানোর যে তাদের প্রতিক্রিয়া ছিল সেই প্রতিক্রিয়ার পরে প্রধান বিচারপতি বলেছেন যে আইনের শাসন প্রতিষ্ঠা এবং নিরপেক্ষ বিচার ব্যবস্থা কায়েম করার জন্য যা যা করণীয় যা যা প্রয়োজন তিনি সব কিছুই করার চেষ্টা করবেন এবং তিনি তার বক্তব্যের শুরুতেই এই যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানের শিক্ষার্থীদের যে আত্মত্যাগ যারা শহীদ হয়েছেন এবং যারা অসুস্থ রয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন সবার প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তাদের সুস্থতা কামনা করেছেন এবং যারা এই আন্দোলন করতে যে জীবন উৎসর্গ করেছেন তাদের আত্মার প্রতি তিনি মাগফিরাত কামনা করেছেন এবং বলেছেন এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছে তাদের সুষ্ঠু বিচার করার জন্য যা যা প্রয়োজন তিনি করবেন। তিনি বলেছেন সারা দেশের যে বিচার বিভাগ জেলা পর্যায়ের বিচারগুলো আদালতগুলো রয়েছে সেগুলোতে নিরপেক্ষতা বজায় রেখে আইন কাজ পরিচালনা করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন এবং তিনি বলেছেন সেক্ষেত্রে যদি কোনো ব্যত্যয় হয় যদি অন্যায় কাজ এবং দুর্নীতিকে যদি প্রশ্রয় দেওয়া হয় তাহলে তিনি সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেই জিনিসটিও জানিয়েছেন। সর্বোপরি তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন সেই বিষয়টি আজকে এই সংবর্ধনা অনুষ্ঠানে জানিয়েছেন প্রধান বিচারপতি। লীনা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে বসেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সাথে। দর্শক সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট নজরানা চৌধুরী, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আর নজরানা, বৈঠকে আলোচনার বিষয়ে কি কিছু জানতে পেরেছেন কিনা, কি তথ্য আছে আপনার কাছে? লীনা, যেই বৈঠকটি চলছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, এটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, এটি আসলে এখনও রেনোভেশনের কাজ চলছে। এটিতেই হয়তো কিছুদিন পরে প্রধান উপদেষ্টার বাসভবন হিসেবে ব্যবহৃত হবে। প্রধান উপদেষ্টা এখানে চলে আসবেন। তো যেহেতু ওনার যেই অফিসটা সেটি যেহেতু যেদিন বিগত সরকার পদত্যাগ করলো সেদিন সেই অফিস বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে কারণে তিনি সেখানে অফিস করতে পারছেন না, সেখানেও রেনোভেশনের কাজ চলছে। তো এই যমুনাতেই কিন্তু তার অধীনস্থ প্রধান উপদেষ্টার অধীনে থাকা যে সমস্ত মন্ত্রণালয় রয়েছে এবং বিভাগ রয়েছে সেই বিভাগ এবং মন্ত্রণালয়ের সচিবদের সাথেই তিনি বৈঠক করছেন। আপনি জানেন যে প্রধান উপদেষ্টার অধীনে 25টি মন্ত্রণালয় এবং বিভাগ আছে, সেই সমস্ত সচিবদের সাথেই তিনি বৈঠক করছেন। তো নির্দিষ্ট কোনো আলোচ্যসূচি না থাকলেও তো আমরা ধারণা করতে পারি যে বিগত সরকার যেদিন পদত্যাগ করলো 5 তারিখ এবং এই সরকার দায়িত্ব নিল 8 তারিখ, মাঝখানের যে 3 দিনের একটি অচলাবস্থা তৈরি হয়েছিল সরকারি প্রশাসনে, সেই অচলাবস্থায় এখন ধীরে ধীরে ঠিক হলেও কিন্তু পুরোপুরি কার্যকর হয়নি। সে কারণেই মন্ত্রণালয় এবং বিভাগগুলোর কাজে যেন গতি আনা যায় এবং জনগণ যেন তার সেবাটা সঠিকভাবে পায় সে বিষয়ে নিশ্চয়ই প্রধান উপদেষ্টা সচিবদের তাগিদ দেবেন। আর আরেকটি কথা বলে রাখি যে এই বৈঠকের আগে কিন্তু সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও এখানেই প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন। 10:30টার দিকে বৈঠক শুরু হয় এবং 11:15টার দিকে সেনাপ্রধান বেরিয়ে যান। তো ধারণা করা হচ্ছে যে সেই বৈঠকে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, যেহেতু আপনি জানেন যে মাঠ পর্যায়ে এখনও সেনাবাহিনী নিয়োজিত আছে আইনশৃঙ্খলা রক্ষার কাজে। সে কারণে সেনাবাহিনী প্রধানকে এই বিষয়ে তাদের কাজ চালিয়ে যেতে বলেছেন প্রধান উপদেষ্টা এবং সেনাবাহিনী প্রধানও সবশেষ আপডেট প্রধান উপদেষ্টাকে দিয়েছেন। তো আমরা বৈঠক শেষে নিশ্চয়ই ক্যাবিনেট সেক্রেটারি হয়তো ব্রিফ করবেন, আমরা তখন বিস্তারিত জানাতে পারবো। লীনা।
বাংলাদেশে গণজাগরণকে নস্যাৎ করতে ভারতীয় কিছু গণমাধ্যম সংখ্যালঘুদের নিয়ে গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর বনানীতে শহীদ রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৫তম জন্মবার্ষিকী তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। প্রতি বিপ্লবের ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান বিএনপির মহাসচিব। পরিবেশ সৃষ্টি করে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বানও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি অনুরোধ করব ইন্ডিয়ান গভর্নমেন্টকে যে অতি দ্রুত নির্বাচনের জন্য একটা ক্ষেত্র তৈরি করা এবং সমস্ত বিপদগুলোকে কাটিয়ে সত্যিকার অর্থেই একটা মুক্ত বাংলাদেশ নির্মাণ করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা। আমি আপনাদের সকলকে সেই প্রতি বিপ্লবের যে আশঙ্কা, সেই আশঙ্কা থেকে দেশে মুক্ত করবার জন্য অত্যন্ত সজাগ থেকে রাস্তায় থেকে আমি সেই তাদের যে চক্রান্ত শুরু হয়েছে সেই চক্রান্তকে প্রতিরোধ করবার সকল ব্যবস্থা গ্রহণ করবেন। জনগণের কাছে আমার এই হচ্ছে প্রত্যাশা। রাজধানীর সড়কে কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ। সকাল থেকে নগরীর বিভিন্ন সড়কে যানবাহন নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছেন তারা। এই বিষয়ে জানতে যাচ্ছি রাজধানী কাকরাইলে, সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, আজ প্রথম দিনে ট্রাফিক পুলিশ কত ভাগ সড়কে দায়িত্ব পালন করছেন এবং আজ আপনি তাদের সঙ্গে শিক্ষার্থীদের দেখেছেন কিনা আমাদেরকে জানাবেন। সড়কে শৃঙ্খলায় ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছে। আইজিপি মইনুল ইসলাম নির্দেশনা দিয়েছিলেন যে আজকেই যাতে ট্রাফিক বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তারা যাতে মাঠে যুক্ত হয়ে আসলে দায়িত্ব পালন করেন। আমি আসলে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ঘুরে দেখেছি। আগারগাঁও এলাকা, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, এখন আমি আসলে কাকরাইল মোড়ে আছি। আমি সব জায়গায় কিন্তু ট্রাফিক পুলিশের উপস্থিতি আমি দেখতে পেরেছি। মূলত আপনি যেটি প্রশ্ন করলেন যে ট্রাফিক পুলিশের পাশাপাশি শিক্ষার্থীরা আছে কিনা, হ্যাঁ, আমি কিছু কিছু জায়গায় দেখলাম যে শিক্ষার্থীরাও ট্রাফিক পুলিশের অর্থাৎ ট্রাফিক ব্যবস্থাপনায় তারা দায়িত্ব পালন করছে, তারাও নিয়োজিত রয়েছে। পাশাপাশি স্কাউটের সদস্যদেরকেও আমি দেখেছি তারা দায়িত্ব পালন করছে। মূলত যে একটি সাম্প্রতিক যে ঘটছে, এই কারণে পুলিশের যে মনোবল যে ভেঙে গেছে, সেখান থেকে তারা উত্তরণের চেষ্টা করছেন এবং তাদের সাথেও আমি কথা বললাম। তারা যেটি বলছেন যে দেশের প্রয়োজনেও তারা আবার দায়িত্ব পালন করছেন এবং সাধারণ মানুষ যারা আসলে সড়কে আসলে বাইরে বের হয়েছেন তাদের সাথেও কথা বললাম। আপনি জানেন যে রাজধানীর যে যানজটের বিষয়টা কিন্তু নতুন নয়। তারাও বলছেন যে ট্রাফিক পুলিশ এসেছে এবং আমাদের রাজধানীতে যে শৃঙ্খলা ফেরাবে, অর্থাৎ সড়কের শৃঙ্খলাটা অনেকটাই ফিরে আসবে, সেই প্রত্যাশা তারা করছেন এবং সাদরে তারা গ্রহণ করছেন। যেটা আতঙ্ক ছিল, একটা শঙ্কা ছিল যে পোশাক দায়িত্ব পালন করে তাকে আসলে কোনো ধরনের হয়রানির শিকার হন কিনা। আসলে বিষয়টি এমন নয়। সাধারণ মানুষও খুব সাধারণ মানে ভালোভাবেই তাদেরকে নিয়েছে এবং তারা তাদের দায়িত্ব পালন করছে। আজ থেকে সারা দেশে শুরু হয়েছে পণ্যবাহী ট্রেন চলাচল। দর্শক, এই বিষয়ে জানতে যাচ্ছি টাঙ্গাইলে, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট মোহাম্মদ হোসেন। মোহাম্মদ, ট্রেন চলাচল ঠিক কখন শুরু হয়েছে আর এ সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? লিনা, আমি এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গাইল রেল স্টেশনে, ঘারিন্দা এলাকায়। এখানে কিন্তু এখনো পর্যন্ত কোনো পণ্যবাহী ট্রেন ঢাকার দিকে যায়নি, অথবা ঢাকার থেকে উত্তরবঙ্গ বা দক্ষিণ পশ্চিমাঞ্চলে কিন্তু আমাদের কোনো ট্রেন এখনো আমরা যেতে দেখিনি। তো আমি এখানে যেটা দেখেছি যে এখনো কিন্তু এখানকার যে ট্রেন রেল মাস্টার, যেখানে স্টেশন মাস্টারের এই কক্ষটি এখনো তালা অবস্থায় রয়েছে এবং বলতে গেলে শুনশান নীরবতায় বিরাজ করছে এই স্টেশনে। তো আমি কথা বলেছি, এই স্টেশনের পুলিশ ফাঁড়ি আছে, এই পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুনীল সাহার সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে গত ৩ তারিখ থেকেই মোটামুটি এই ট্রেন স্টেশনে যে ট্রেন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর কিন্তু আর ট্রেন চলাচল করেনি। তিনি আমাদের জানিয়েছেন যে আগামীকাল থেকে হয়তো স্থানীয় যে কমিউটার ট্রেন আছে সেই ট্রেন চলবে, মেল চলবে এবং তিনি বলেছেন যে আগামী হয়তো 15 আগস্ট থেকে আন্তনগর ট্রেন চলাচল করবে। তো লিনা, আমার কাছে এই ছিল টাঙ্গাইল থেকে ট্রেন চলাচলের সর্বশেষ পরিস্থিতি।
বিগত সরকারি নীতি নির্ধারকদের ব্যর্থতাই দেশের ব্যাংক খাতে দুরবস্থার জন্য দায়ী, এমন অভিযোগ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রাজনৈতিক বিবেচনায় ঋণ দেওয়ার বিষয়টিরও সমালোচনা করেছে সংস্থাটি। ব্যাংকগুলোকে সুবিধাভোগীদের হাত থেকে রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ তাদের। সকালে সংস্থাটি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব পরামর্শ দেওয়া হয়। প্রাতিষ্ঠানিক যে সমস্যাগুলি, এই যে বাণিজ্যিক ব্যাংকগুলো, এগুলোকে আসলে শক্তিশালী করতে হবে, এটা প্রথম বিষয়। এটার শক্তিশালী করতে গেলে কি করতে হবে সেটাই আমরা এখানে তুলে ধরছি যে সমস্যাটা কি। সমস্যাটা আমরা দেখেছি যে এই যে ঋণ দেওয়া হয়, ঋণ দেওয়ার ক্ষেত্রে যে জিনিসটা বিষয় যে একটা মানুষ একজন গ্রাহক সে ঋণ পাওয়ার জন্য তার প্রয়োজনীয় ক্রাইটেরিয়া ফুলফিল করে কিনা, সে কি ক্রেডিট ওয়ার্থি কিনা, ব্যাংকের ল্যাঙ্গুয়েজে বলা হয় ক্রেডিট ওয়ার্থিনেস, সেটা কি বিবেচনা করা হচ্ছে, নাকি তার যে কানেকশন তার যোগসূত্র রাজনৈতিক পাওয়ারের সাথে, সেটাই কি আমরা দেখতে পেয়েছি যে সেটাই কিন্তু আসলে মূল প্রতিপাদ্য বিষয়, মূল ক্রাইটেরিয়া হয়ে দাঁড়িয়েছিল যে তার রাজনৈতিক যোগসূত্রটা কেমন, কত শক্তিশালী, সেটাই তার ক্রেডিট ওয়ার্থ, তার ব্যবসা কেমন, ব্যবসা চলার সম্ভাবনা কেমন, তার অতীত ট্র্যাক রেকর্ড কেমন, ঋণ নেওয়ার ইত্যাদি ক্ষেত্রে। সেজন্য সেই ক্ষেত্রে আমরা বলছি আবারও যে ঋণ দেওয়ার জন্য আমাদের তো নীতিমালা রয়েছে। শুধু পুলিশের গুলি নয়, আন্দোলনে নিহতদের অনেকের শরীরে নিষিদ্ধ অস্ত্রের বুলেটের অস্তিত্ব মিলেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। কারা এসব অস্ত্র ব্যবহার করেছে সে বিষয়েও তদন্ত চলছে বলে জানান তিনি। পোশাক পরিবর্তন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ সদস্যদের দাবি প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব পুলিশ কর্মকর্তার নির্দেশে গণহত্যা সংঘটিত হয়েছে তাদের বিচার দ্রুত করার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। তারা কে কোথায় আত্মগোপনে আছেন তাও মন্ত্রণালয়ের জানা। আপেল শাহরিয়ারের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার কর্মসূচিতে আহত আনসার সদস্যদের দেখতে সোমবার সকালে ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঠেকাতে গিয়ে আহত হন বহু আনসার সদস্য। পুলিশের গুলি ছাড়াও আন্দোলনে নিহত অনেকের শরীরে নিষিদ্ধ অস্ত্রের বুলেটের অস্তিত্ব পাওয়া গেছে। অস্ত্রধারীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অথরাইজড পুলিশকে করা হয়েছিল, র্যাবকে করা হয়েছিল, সেই ওয়েপন কিভাবে এদের হাতে গেল, আনসারদের, ওরা তো বাইরে হয় নাই, একজন দুজন হতে ছিল, তাদের ওখানে ফায়ার করলো। যাদের হাতে এই আনঅথরাইজড ওয়েপন আছে আগামী 7 দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন। যদি জমা না দেন তাহলে দুইটা চার্জ লাগবে। একটা হচ্ছে অবৈধ ওয়েপন, আর একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ওয়েপন আপনাদের হাতে। সেটার জন্য আন্তর্জাতিক আদালতও যাওয়া যেতে পারে যে একটু কোথা থেকে পেয়েছেন। সরকার পতনের এক দফা দাবিতে পুলিশ বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ প্রশ্নবিদ্ধ করে বাহিনীর কর্মকাণ্ডে। শিক্ষার্থী জনতার উপর গুলি চালানো হয়। আবারও কাজে ফিরলেও আগের পোশাকে দায়িত্ব পালনে অনীহা রয়েছে পুলিশ সদস্যদের। সবাই যে খারাপ তা তো না, আমি কি বলতে পারবো যে সব খারাপ, 100% পুলিশ খারাপ ছিল, সবাই দানব হয়ে গেছিল। এখন তো তাদের রিয়েলাইজেশন হচ্ছে যে হোয়াট দে হ্যাভ ডান, এবং আমাকে যেটা তারা নিজেরাই বলছে যে আমরা এই পোশাক পরে একদিনও বেরোতে চাই না। তারপর আইজি সাহেব আমরা বললাম যে ভাই এটা একটু বললেই তো হবে না, একটু সময় লাগবে। ওরা বলে আমি কালকে দেখলাম যে এই ট্রাফিক পুলিশ শুধু পুলিশের একটা জ্যাকেট পরে দাঁড়িয়ে আছে রাস্তায়। তো তাদের মধ্যে তো একটা উপলব্ধি হয়েছে, তারা তো এখন দেখছে যে হোয়াট দে হ্যাভ নট ডান, তাদেরকে দিয়ে করানো হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দেন এ উপদেষ্টা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। শপথ নেয়ার পর প্রথমবারের মতো 25টি মন্ত্রণালয় ও বিভাগের সচিব ও জ্যেষ্ঠ সচিবদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার বেলা 11টায় শুরু হয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শেষ হয়েছে। এর আগে রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি 25টি মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, বৈঠকে শুধু সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং জ্যেষ্ঠ সচিবরা উপস্থিত থাকবেন। এছাড়া নিজ নিজ মন্ত্রণালয়ে চলমান কর্মকাণ্ড সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন সচিবরা। প্রতিটি মন্ত্রণালয় এবং বিভাগের বিষয়ে নির্দিষ্ট কর্মপরিকল্পনা চূড়ান্ত হতে পারে।
বৈঠকের বিষয়ে জানতে সরাসরি যাচ্ছি প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্পেশাল করেসপন্ডেন্ট নজরানা চৌধুরীর কাছে। নজরানা, বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে কিছু জানতে পেরেছেন? শাওন, বৈঠকটি শেষ হয়েছে বেশ আধা ঘন্টা আগেই হবে, তবে আধা ঘন্টা আগে বেশিরভাগ সচিবরা বের হয়ে গেলেও কয়েকজন সচিব কিন্তু এরপরেও ছিলেন, ৩-৪ জন সচিব। আমি নাম ধরে বলতে পারি যে কৃষি সচিব, গণপূর্ত সচিব এবং প্রবাসী কল্যাণ সচিব মন্ত্রণালয়ের সচিব কিন্তু তারপরেও ছিলেন। সর্বশেষ 2 মিনিট আগে কৃষি মন্ত্রণালয়ের সচিব বের হয়ে গেছেন। তো আমরা যতদূর জেনেছি যে এই সরকার দায়িত্ব নেওয়ার আগে এবং বিগত সরকার পদত্যাগের পর মাঝখানে যে 3 দিন ভ্যাকুয়াম ছিল, আসলে দেশে কার্যত কোনো সরকার ছিল না, তো সেই সময়ে প্রশাসনের কাজে যে এক ধরনের স্থবিরতা চলে এসেছিল, সেই স্থবিরতা অলরেডি কাটিয়ে উঠতে শুরু করেছে সরকার। কিন্তু তারপরও আরও বেশি গতি আনার জন্যই কিন্তু প্রধান উপদেষ্টা তার আওতাধীন যে মন্ত্রণালয়গুলো রয়েছে, বিভাগগুলো রয়েছে, সেই মন্ত্রণালয় বিভাগের সচিবদের সাথে বৈঠক করলেন। তো ক্যাবিনেট সেক্রেটারিও ছিলেন এখানে। তো যেহেতু বৈঠকের পর কোনো ব্রিফিং হয়নি, তো আমরা নির্দিষ্ট করে বলতে পারছি না যে কী কী বিষয়ে আলোচনা হয়েছে। তবে এবং সবশেষ যেহেতু কৃষি সচিব বের হয়ে গেছেন, তিনি প্রায় আধা ঘন্টার মতো অতিরিক্ত ছিলেন। তো আমার ধারণা যে দেশে যে একটি অর্থনৈতিক ক্রান্তিকাল চলছে, অর্থনীতির অবস্থা একটু সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, তো সেখানে কৃষি প্রধান দেশ হিসেবে কৃষি উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই। তো সেই কারণে হয়তো কৃষি সচিবকে নির্দিষ্ট করে কোনো নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। আর শাওন, এর আগে কিন্তু আরেকটি বৈঠক হয়েছে, সেটি 10:30টার সময় এই বৈঠকটি শুরু হয়। প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে। সেখানে প্রায় 45 মিনিটের মতন এই বৈঠকটি স্থায়ী হয়েছিল। 11:30টার সময় শেষ হয় এবং সেনাপ্রধান বের হয়ে গেছেন। তো আমরা যতদূর শুনতে পেরেছি, জানতে পেরেছি যে যেহেতু সেনাবাহিনীর সদস্যরা এখনও মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলার দায়িত্বে আছেন, তো তাদের কার্যক্রম নিয়ে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কী অবস্থা সেটি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই হয়তো সেনাপ্রধানকে ডেকেছিলেন প্রধান উপদেষ্টা। তো আমরা পরবর্তীতে এই বিষয়ে অফিসিয়ালি কোনো ব্রিফিং পেলে আমরা সেটি জানাতে পারবো। শাওন, বাংলাদেশের গণজাগরণকে নস্যাৎ করতে ভারতীয় কিছু গণমাধ্যম সংখ্যালঘুদের নিয়ে গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই ষড়যন্ত্র রুখে দিতে ছাত্র জনতাকে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার আহ্বান তার। একই সাথে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন করারও দাবি জানান বিএনপি মহাসচিব। শফিক শাহিনের রিপোর্ট। সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৫তম জন্মবার্ষিক সোমবার। তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্যাতন ও কারাভোগের পর চিকিৎসার জন্য থাইল্যান্ডে যান কোকো। সেখান থেকে মালয়েশিয়া যান তিনি। ২০১৫ সালে মালয়েশিয়াতে মৃত্যু হয় আরাফাত রহমান কোকোর। জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা জানাতে দলীয় নেতাকর্মীদের নিয়ে বনানী কবরস্থানে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন ১/১১ সরকারের নির্যাতনের কারণে দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা যান কোকো। ফখরুল জানান, ছাত্র জনতার বিপ্লব নস্যাৎ করতে প্রতি বিপ্লবের ষড়যন্ত্র চলছে। প্রতি বিপ্লবের যে আশঙ্কা, সেই আশঙ্কা থেকে দেশে মুক্ত করবার জন্য অত্যন্ত সজাগ থেকে রাস্তায় থেকে আমি সেই তাদের যে চক্রান্ত শুরু হয়েছে সেই চক্রান্তকে প্রতিরোধ করবার সকল ব্যবস্থা গ্রহণ করবেন। জনগণের কাছে আমার এই হচ্ছে প্রত্যাশা। দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করার দাবিও জানান বিএনপি মহাসচিব। আমি অনুরোধ করব ইন্টারিম গভর্নমেন্টকে যে অতি দ্রুত নির্বাচনের জন্য একটা ক্ষেত্র তৈরি করা এবং সমস্ত বিপদগুলোকে কাটিয়ে সত্যিকার অর্থেই একটা মুক্ত বাংলাদেশ নির্মাণ করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের একটা ১৯৬৯ সালের ১২ আগস্ট জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও অন্য বিচারপতিরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন। ঢাকা সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য নিবেদন করেছেন তারা। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং অন্য বিচারপতিরা মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শহীদ বেদিতে বিনম্র শ্রদ্ধা জানান। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধান বিচারপতি। পরে প্রধান বিচারপতি সহ অন্য বিচারপতিরা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে মহান ভাষা শহীদদের স্মৃতির প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। প্রাথমিক শিক্ষার মানের উন্নয়ন প্রয়োজন উল্লেখ করে প্রাথমিক এবং গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় বলেছেন, প্রাথমিক শিক্ষা জাতির ভিত হলেও তা যেভাবে গুরুত্ব পাওয়া উচিত দেশে তা পায় না। সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। আমাদের শিশুরা বিভিন্ন রকম শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে মানের উন্নয়ন করা, প্রাথমিক শিক্ষার মানের উন্নয়ন করা, যেন আমাদের শিশুরা সুনাগরিক হিসেবে গড়ে ওঠে। সামগ্রিকভাবে একটা অস্থিরতা তৈরি হয়েছে, আর বাচ্চারা তো খুব ছোট, ফলে যদি অস্থিরতা কম না কমে সমস্যাগুলো থাকে তাহলে তো মানুষজন বাচ্চাদের স্কুলে পাঠাতেও আগ্রহ বোধ করে না। ডিক্লেয়ার দিলেই তো হয় না ব্যাপারটা। সেই জন্যই এই বিষয়টা ঠিক করে আমরা তারপর জানাবো। ছাত্র জনতার বিজয়কে ভণ্ডুল করতে দেশি বিদেশি চক্রান্ত শুরু হয়েছে উল্লেখ করে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, এখন জন আকাঙ্ক্ষার পাহারাদার হতে হবে সবাইকে। জাতিসংঘের সহায়তায় সাম্প্রতিক নজিরবিহীন প্রাণহানি এবং মানবাধিকার লঙ্ঘনের বিচারের দাবি জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। অনলাইন প্ল্যাটফর্ম জুড়ে এক সেমিনারে তারা এসব কথা বলেন। ছাত্র জনতা আন্দোলনকে কেন্দ্র করে যে নজিরবিহীন প্রাণহানি, মানবাধিকার লঙ্ঘনের বহুমুখী ঘটনা ঘটেছে অনজিরবিহীন ভাবে, তার সাথে জড়িত সকলকে, তার জন্য দায়ী সকলকে জাতীয় আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য প্রক্রিয়ার মাধ্যমে জবাবদিহি ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। আমরা মনে করি যে, আমি এখনো মনকে দৃঢ় বিশ্বাস করি যে আমাদের উচিত হবে জাতিসংঘের সহায়তা নেওয়া। এটা ঘটেছে সাম্প্রতিককালে যে গোয়েন্দা নজরদারি নির্ভর একটা রাষ্ট্র রূপান্তর করা হয়েছে, বিগত সরকার বাংলাদেশে পরিচালনা করেছে, যার মাধ্যমে অধিকার হরণের সকল প্রকার স্বরূপ আমরা দেখতে পেয়েছি। এর ফলে এর সাথে জড়িত যত কালো আইন এবং যত প্রাতিষ্ঠানিক সক্ষমতা তৈরি করা হয়েছে, যার উপর ভিত্তি করে মিথ্যাচার নির্ভর যে অবকাঠামো তৈরি হয়েছে, সেটাকে ভেঙে দেওয়াটা নিশ্চিত করতে হবে। আশঙ্কা হচ্ছে আগামী কয়েকদিনে এই পরিস্থিতি ঘোলাটে করার জন্য অনেক প্রচেষ্টা হবে। তো আমাদের এই তরুণদেরকে কিন্তু সেই ব্যাপারে সজাগ থাকতে হবে। এই গণবিস্ফোরণের যে চেতনা, যে আকাঙ্ক্ষা, এটার পাহারাদার হওয়া, এটা যাতে হারিয়ে না যায়। এবং এই যে এর মধ্যে তো শুরু হয়েছে, এর মধ্যেই এটাকে ভণ্ডুল করার প্রচেষ্টা শুরু হয়েছে। দেশে বিদেশ থেকে এইরকম প্রচেষ্টাটা পরিচালিত হচ্ছে। বিগত বছরগুলোতে ন্যায় বিচারের মূল্যবোধকে নষ্ট করা হয়েছে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেছেন, ছাত্র জনতার সীমাহীন আত্মত্যাগ, মহাজাগরণ ও অভ্যুত্থানের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছে। সততা, দক্ষতা এবং নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন তিনি। আজ দেশের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে রীতি অনুযায়ী সম্বর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেল কার্যালয় এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এ সময় প্রধান বিচারপতির কাছে সিন্ডিকেট মুক্ত বিচার বিভাগ ও জাতির জন্য ন্যায় বিচারের প্রত্যাশা করেন অ্যাটর্নি জেনারেল। পরে প্রধান বিচারপতি আরও বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠায় ন্যায় বিচার নিশ্চিতে কাজ করার কথা জানান। এদিকে 8 দিন পর কার্যক্রম শুরু হলো সুপ্রিম কোর্টের। আইনজীবী এবং কর্মকর্তাদের পদচারণায় মুখর হয়ে ওঠে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ। পৃথিবীর ইতিহাসে বিরল এ ঘটনা, রাজপথ থেকে বিচারপতি নাম বলা হয়, অমুককে প্রধান বিচারপতি নিয়োগ করা হোক। এটা বলেছি যে পৃথিবীর ইতিহাসে বিরল, এই জন্য আমরা গর্বিত এবং ওনাকে সেটা স্মরণ করে দিয়েছি। এই প্রেক্ষাপটে আমি বলেছি, বাংলাদেশের বিচার বিভাগে যে সিন্ডিকেট
চলে আসছে দীর্ঘদিন ধরে, সেই সিন্ডিকেট ভাঙতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য দেশের নতুন ব্যাংকগুলো প্রায় মৃত অবস্থায় আছে, আর ইসলামী ব্যাংকগুলোর অবস্থাও মুমূর্ষ। এমন তথ্য জানিয়ে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি বলছে, আমানতকারীদের অর্থের সুরক্ষা নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ। সেক্ষেত্রে ব্যাংক কমিশন গঠন করে ব্যাংকিং খাতকে অনিয়ম এবং দুর্নীতিমুক্ত করতে অন্তর্বর্তীকালীন সরকারকে দৃঢ় অবস্থানে যাওয়ার তাগিদ দিয়েছে সিপিডি। এছাড়া আগামীতে জাতির সামনে নিয়মিতভাবে ঋণ খেলাপিদের তালিকা প্রকাশ করার পরামর্শ দিয়েছে সংস্থাটি। হাসানুল শাওনের রিপোর্ট। দেশের ব্যাংকিং খাত নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এই মিডিয়া ব্রিফিং, যাতে প্রতিষ্ঠানটি জানায় বিগত সরকারের নীতি নির্ধারকদের ব্যর্থতাই এ খাতের দুরবস্থার জন্য দায়ী। বাংলাদেশ ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠান তার গভর্নরকে লুকিয়ে থাকতে হয় সরকার পরিবর্তন হলে, এটা কেন? বিশেষ করে সরকারের আশ্রয় প্রশ্রয়ে ব্যাংকিং খাতে সুবিধাভোগী শ্রেণী গড়ে উঠেছে অভিযোগ করে সিপিডি বলছে, ব্যাংকিং খাতের অলিগার্কদের দমন করার সময় এখনই। যারা তৃতীয় প্রজন্মের ব্যাংকগুলো, তো এরা একেবারেই চলার মতো না, তাদেরকে ক্লিনিক্যালি ডেড বলা যায়। এবং বাকি অনেকগুলো ব্যাংক দেখেন, ভালো ব্যাংকগুলো যেমন ধরেন ইসলামী ব্যাংক ছিল তো একসময় ভালো, এটাকে অধিগ্রহণ করার পর আস্তে আস্তে এগুলো দুর্বল হতে হতে এগুলাকে আমরা বলছি মুমূর্ষু অবস্থায়। তো এটাকে বোর্ড ডিসলভ করে ম্যানেজমেন্ট পরিবর্তন করে এগুলাকে যদি আবার ফেরত আনা যায়, এটার কথা বলছি। ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া এবং বাংলাদেশ ব্যাংকে প্রয়োজনীয় সংস্কারের পরামর্শ দিয়েছে সিপিডি। কাঠামোগত সংস্কার করে এই খাতটাকে শক্তিশালী করা যায় এবং এটার জন্য রাজনৈতিক সদিচ্ছা, রাজনৈতিক দৃঢ়তা দরকার, যেটা আমরা অতীতে দেখতে পাইনি। এবং আমাদের আশা যে এই যে ইন্টারিম সরকার গঠিত হয়েছে, তারা এই ধরনের একটা দৃঢ় অঙ্গীকার নিয়ে এই খাত এবং অর্থনীতির অন্যান্য খাতকে পুনরুদ্ধারে সচেষ্ট হবেন। ব্যাংকিং কমিশন গঠনের পাশাপাশি এ খাতে ব্যবসায়ী আর রাজনীতিবিদদের আঁতাত বন্ধের উদ্যোগ নেওয়াও জরুরি বলে জানায় সিপিডি। একটা ব্যাংকিং কমিশন করে তারপরে সামনের দিকে আমাদের কিভাবে যাওয়া, কোন ধরনের সংস্কার করা, রাজনৈতিক এবং এই যে অর্থবিত্ত যাদের আছে, এই যে তাদের যে একটা অশুভ আঁতাত, আনহোলি অ্যালায়েন্স, যেটার মধ্যে ব্যাংককে ব্যবহার করা হয়, এই দুষ্ট চক্র ভাঙতে হলে কি করতে হবে সেটা নিয়ে কিন্তু এই কমিশন অনেকগুলো ভালো পরামর্শ দিতে পারবে বলে আমাদের বিশ্বাস। এছাড়া নির্দিষ্ট কিছু ব্যক্তির দৌরত্ব কমিয়ে শেয়ার বাজারেও প্রয়োজনীয় সংস্কারের তাগিদ দেওয়া হয় সিপিডির এই সংবাদ সম্মেলনে। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। সংখ্যালঘুদের ওপর যে কোনো হামলার নিন্দা জানিয়ে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, যারা উপাসনালয়ে হামলা করে তারা দুর্বৃত্ত, তাদের আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, জেলা প্রশাসকদের মাধ্যমে তালিকা করে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা করা হবে। সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে ধর্ম মন্ত্রণালয় সব সময় আছে, আগেও ছিল, এখনো আছে, আগামী দিনেও থাকবে। যারা এই ন্যাক্কারজনক হামলা উপাসনালয়ে করে তারা মূলত দুর্বৃত্ত। তো আমরা চেষ্টা করব দুর্বৃত্তদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য। যাদের অন্যান্য ক্ষতি হয়েছে তাদের তালিকা আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে সংগ্রহ করছি। ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য আমরা কতটুকু করতে পারি সে বিষয়ে আমরা কালকে একটু সিদ্ধান্ত নেব। সারা দেশে থানা পুলিশের কার্যক্রম স্বাভাবিকের পর সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ। খুলনা মহানগরীতে কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ। ট্রাফিক পয়েন্টে শিক্ষার্থীরা তাদের সহযোগিতা করছে। ট্রাফিক আইন অমান্য করলে নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা। চট্টগ্রামেও কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ। সকাল থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যদের কাজ করতে দেখা গেছে। ট্রাফিক পুলিশদের যানবাহন চালক এবং শিক্ষার্থীদের মিষ্টিমুখ করাতেও দেখা যায়। নাটোরে যান চলাচল নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ। সকালে শহরের ব্যস্ততম স্বাধীনতা চত্বরে দায়িত্ব পালন করতে দেখা গেছে তাদের। সহযোগিতা করছে শিক্ষার্থীরা। চাঁপাইনবাবগঞ্জে কাজে ফিরেছে ট্রাফিক পুলিশ। সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়কে বিশ্ব রোড মোড়, গ্রিন ভিউ স্কুল মোড় সহ গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়।
এ বিষয়ে জানতে এখন যাচ্ছি চাঁদপুরে, সেখানে আছেন স্থানীয় প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফুল, চাঁদপুরের সব থানার কার্যক্রম কি শুরু হয়েছে কিনা জানাবেন, একই সাথে ট্রাফিক পুলিশ কি কাজে যোগ দিয়েছে? শাওন, সরকার শেখ হাসিনা পদত্যাগের পর থেকেই কিন্তু চাঁদপুর উত্তাল হয়ে পড়ে। তারপরে একে একে চাঁদপুরের 8টি থানা বন্ধ হয়ে পড়ে। ঠিক আজ এক সপ্তাহ পর চাঁদপুর জেলা পুলিশ, পিবিআই এবং নৌ পুলিশ কিন্তু তাদের কার্যক্রম শুরু করেছে। আমরা সকাল থেকে দেখেছি যে পৃথক পৃথক স্থানে জেলা পুলিশ, পিবিআই কিন্তু তাদের শহরে মহড়া দিয়েছেন এবং সচেতনামূলক বক্তব্য প্রদান করেছেন। যদিও আমরা জেলা পুলিশের যে ট্রাফিক বিভাগ রয়েছে তাদেরকে আমরা দেখিনি। তার পরিবর্তে এখন কিন্তু স্কাউট এবং যে ছাত্র আন্দোলনকারী রয়েছে এবং ইসলামী আন্দোলন কিংবা অন্যান্য যেই সংগঠন রয়েছে তারা কিন্তু এখনো সড়কে কিন্তু তারা এই কাজ করে যাচ্ছেন। আর বিশেষ করে হচ্ছে যে আমরা গত 2 দিন ধরে দেখেছি যে চাঁদপুরের থানাগুলোতে যেই সকল থানাগুলো রয়েছে নিরাপত্তাহীনতা, তারা কিন্তু এই সেনাবাহিনীর সহায়তা কিন্তু চালু করার চেষ্টা করেছিল, যদিও পারেনি। আজ থেকে তারা সেনাবাহিনীর সহায়তায় পুরোপুরিভাবে থানাগুলো কার্যক্রম শুরু করেছেন। তারা জানিয়েছেন যে থানায় যে সকল সেবা গ্রহীতারা আসবেন তারা সকলের সেবা পাবেন। আর এছাড়া যারা কোটা বৈষম্যকারী আন্দোলনরত রয়েছেন তারা জানিয়েছেন যে তাদের পক্ষ থেকে থানা এবং হচ্ছে যে যারা বিভিন্ন দল রয়েছে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। চাঁদপুরে বলা চলছে পরিস্থিতি একবারে এখন স্বাভাবিক রয়েছে, তো পর্যায়ক্রমে থানাগুলো এখন স্বাভাবিক হচ্ছে। তো আমি রয়েছি চাঁদপুর শহরের কালীবাড়ি শপথ চত্বর এলাকায়। ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বিএনসিসি, স্কাউট, আনসার সদস্যরা কাজ করছে, যদি এখন পুলিশের সদস্যরা একেবারেই নেই। তো এর আগে ঠিক স্কাউট এবং হচ্ছে যে জামায়াতের পক্ষ থেকে কিন্তু তারা সচেতনামূলক বক্তব্য রেখেছেন, শহরে মাইকিং করা হচ্ছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তো আমার কাছে চাঁদপুরে পরিস্থিতির এই ছিল সর্বশেষ। শাওন, রাজনৈতিক পরিচয় নয়, মেধার আলোকে পাকিস্তান সফরে সাকিব আল হাসানকে বিবেচনা করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। ভবিষ্যতে খেলোয়াড়দের জাতীয় রাজনীতিতে অন্তর্ভুক্ত না করতে বিষয়টি বিবেচনা করা উচিত বলে মন্তব্য তার। কুশলী আসিরের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিশ্চুপ থাকা সাকিব আল হাসানকে নিয়ে পাকিস্তানের মাটিতে টেস্ট খেলবে জাতীয় দল। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আর সংসদ সদস্য নেই সাকিব। প্রধান নির্বাচক জানিয়েছেন মেধার বিবেচনায় তাকে দলে রাখা হয়েছে। সাকিব আল হাসান ইজ ডেফিনেটলি টপ প্লেয়ার বাংলাদেশের। এখানে হয়তো আপনাদের অনেকেই আমাকে ফোন করেছেন, প্রশ্ন করেছেন যে সিলেকশনের ক্ষেত্রে আমরাও সিলেক্টররা ভেবেছি অনেক ইস্যু ছিল, বিকজ তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল বিসাইড প্লেয়ার। তো আমরা সেটা নিয়ে ভেবেছি, বাট তার সিলেকশনটা হচ্ছে তার খেলার মেধার উপরে। তো সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা ইউজুয়ালি করি সেটাই আমরা করেছি, তার মেধার জায়গাটাকেই আমরা সমুন্নত রেখে। চলতি বছর মোট 8টি টেস্ট রয়েছে লাল সবুজদের। প্রতিটি ম্যাচেই সাকিবকে নিয়ে ছক কষেছে টিম ম্যানেজমেন্ট। 8টা যে টেস্ট ম্যাচ হবে আপ টু যেটা আমরা ওয়েস্ট ইন্ডিজ দিয়ে শেষ করবো ডিসেম্বরে, সবগুলোতে তিনি অ্যাভেলেবেল থাকবেন এবং তিনি নিয়মিতভাবেই প্র্যাকটিস সেশনে আসবেন। হ্যাঁ, এখানে যেন প্র্যাকটিস সেশনে সবারই প্রত্যেকটা খেলোয়াড়, বিদেশি কর্মকর্তার নিরাপত্তা একটা ইস্যু থাকে। দ্যাট ইজ ডেফিনেটলি বর্তমান পরিস্থিতির আলোকে সেটাকে তো দেশকে এনশিওর করতে হবে। ভবিষ্যতে হুট করে খেলোয়াড়দের জাতীয় রাজনীতিতে অন্তর্ভুক্ত করার বিষয়ে একটি গাইডলাইন তৈরির তাগিদ দিয়েছেন লিপু। একটা গাইডলাইন আসা উচিত সংশ্লিষ্ট প্রত্যেকটা ফেডারেশন কিংবা বোর্ড থেকে। আমি মনে করি যে সেই ক্রাইটেরিয়ায় আপনি যদি খেলাও থাকে, আপনার যদি রাজনৈতিক কর্মকাণ্ড থাকে, আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন, দ্যাট ডাজ বিকামস এ ইস্যু। সো দ্যাট সেই কারণে বোর্ডের একটা স্পেসিফিক আমার মনে হয় দিক নির্দেশনা যদি থাকে তাহলে মনে ভালো হয়। তাহলে আর কেউ কোনো খেলোয়াড় আর রাজনীতিতে যাওয়ার আগে চিন্তা করবেন যে তার প্রায়োরিটি কোথায়। মানে এই রাস্তাটা আমার মনে হয় বন্ধ হওয়া উচিত। 21 আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। স্কোয়াডে থাকা বাকি সদস্যরা এদিন ঢাকা ছাড়লেও বর্তমানে কানাডাতে অবস্থানরত সাকিব সরাসরি পাকিস্তানে যোগ দেবেন দলের সঙ্গে। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বৈঠক শেষে ব্রিফ করছেন বিএনপি নেতারা, সরাসরি যাচ্ছে সেখানে।
দর্শক সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট মিসবাহ হাসান, তার কাছে আমরা যাচ্ছি। মিসবাহ, আপনি আমাদেরকে জানাবেন যে বিএনপি মহাসচিব বৈঠকের বিষয়ে কি জানিয়েছেন? বাবু, এই মুহূর্তেই আসলে একটি বৈঠক শেষ হয়েছে, বিএনপি নেতারা বের হয়েছেন। মির্জা ফখরুল ইসলাম একটু আগে আমাদেরকে জানিয়েছেন যেটা যে অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছেন এটা তাড়াহুড়ার কিছু নয়, তারা যে দেশ সংস্কারের কাজে এসছেন সেই দেশ সংস্কার তারা করবেন এবং নির্বাচনের বিষয়ে এখন পর্যন্ত তাদের সাথে কোনো আলোচনা হয়নি। এছাড়া কয়েকটি বিষয় তিনি আমাদেরকে জানিয়েছেন। একটি হলো সাম্প্রদায়িক যে উপর হামলা এবং সাম্প্রদায়িকদের যে অবস্থান, সেই অবস্থান নিয়ে যে ভারতীয় গণমাধ্যমগুলো মিথ্যাচার করছে সেই বিষয়গুলো তিনি স্পষ্ট করেছেন যে সাম্প্রদায়িক আসলে সম্প্রীতি যেটা চান সেই জায়গাটাকে তাহলে দলের সাথে এবং প্রধান উপদেষ্টার সাথে সেই বিষয়ে কথা হয়েছে। এছাড়া আরেকটি বিষয় তিনি বলেছেন যে এই সাম্প্রদায়িক হামলা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যে দেশের অবস্থান নিয়ে বিভিন্ন রকমের উস্কানিমূলক কথা বলছে, এটি দেশের বাইরে থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উস্কানিমূলক কথা বলছে এটি বিষয়ে কিন্তু তারা প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন এবং উপদেষ্টার সাথে তাদের সর্বোপরি কথা হয়েছে যে রাষ্ট্রের যে মূলত যে সংস্কার দরকার সেই সংস্কার নিয়ে তারা কাজ করবেন এবং নির্বাচনের পরবর্তীতে রাষ্ট্র সংস্কারের পরে যে নির্বাচন প্রত্যাশা করেন এবং রাজনৈতিক দলগুলো যখন স্পষ্টভাবে তখন আমাদের সালাউদ্দিন একটু আগে কথা বলেছেন, তিনিও কিন্তু একই কথা বলছিলেন যে বিএনপি নেতাদের সাথে এটা কথা বলেছে। সে সাথে আরেকটু জানিয়ে রাখি যে একটু আগেই কিন্তু জামাত ইসলামীর আমির সহ 10 সদস্যের একটি সদস্য কিন্তু এখানে প্রবেশ করেছেন এবং তাদের সাথে এখন বৈঠক চলছে এবং সন্ধ্যার পরে কিন্তু এটি আরও বিভিন্ন দল কিন্তু এবি পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং যে ছাত্র অধিকার আন্দোলন সহ কয়েকটি দল কিন্তু সন্ধ্যার পরে কিন্তু আরও 4টি দল কিন্তু এখানে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন। বাবু, সব মিলিয়ে এই ছিল সবশেষ। প্রতিহিংসা রাজনীতি ছেড়ে জনগণের কল্যাণে রাজনীতি করতে রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সাংবাদিকদের কাছে তিনি কথা বলেন। পুলিশ সংগঠিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক হলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলেও জানান সেনাপ্রধান। এর আগে হেলিকপ্টার যোগে খুলনা স্টেডিয়ামে নামেন এবং প্রথমে বিভাগীয় প্রশাসন সহ কর্মরত সেনা সদস্যদের সাথে বৈঠক করেন তিনি বলেন, সারা দেশে 30টি সংখ্যালঘু হামলার ঘটনা ঘটেছে, কিন্তু সেখানে প্রচারণা বেশি হচ্ছে। সকলকে সুষ্ঠু স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা সহযোগিতা কামনা করেন সেনা প্রধান। পলিটিক্যাল রাইভালরি থাকতে পারে এবং অতীতেও যখন রাজনীতি ছিল তখন এই ধরনের কিছু রাজনৈতিক সংঘর্ষ হয়েছে এই দেশে, যেটা কাম্য না। আমি নিশ্চিত যে আমরা সবাই মিলে এটাকে আবার স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে পারবো। রাজনীতি থাকবে, রাজনীতি থাকতেই হবে, সেখানে মানুষ তাদের কথা বলবে, মিটিং হবে, মিছিল হবে, কিন্তু এটা যেন ধ্বংসাত্মক কোনো পর্যায়ে না যায়, ধ্বংসাত্মক কোনো কার্যকলাপ আমরা চাই না। এটা কখনোই দেশ জাতির জন্য মঙ্গলজনক না। রাজধানী সহ দেশের সব জেলায় কাজে ফিরেছেন পুলিশ সদস্যরা। নিয়মিত মামলা, অস্ত্র উদ্ধার সহ থানার সব কার্যক্রমে যোগ দিয়েছেন তারা। পাশাপাশি সড়কে মহাসড়কে যানবাহন নিয়ন্ত্রণের কাজ করছে ট্রাফিক পুলিশ। তাদের সাথে আজও সড়কে দেখা গেছে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদের। ওয়ালিউল্লাহ ওলির ডেস্ক রিপোর্ট। পুলিশের সংস্কারের দাবিতে কর্মবিরতি সহ সব কর্মসূচি প্রত্যাহার করার পর আন্দোলনরত পুলিশ সদস্যরা কাজে যোগ দিয়েছেন। সোমবার রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় সহ বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশের উপস্থিতি দেখা গেছে। রাজধানীর চাংখারপুল মোড়ে, হানিফ ফ্লাইওভারের মুখে, শাহবাগ মোড়, ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলা মোটর, প্রেস ক্লাব, ফার্মগেট, বিজয় সরণী মোড় সহ রাজধানীর প্রায় সব গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। তাদের সঙ্গে কাজ করছেন শিক্ষার্থীরাও। রাজশাহী মহানগরীর 12টি থানার কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ সদস্যরা প্রতিটি থানায় যোগদান করায় থানার স্বাভাবিক কাজকর্ম শুরু হয়েছে। থানায় ফৌজদারি অপরাধের অভিযোগে মামলা হিসেবে রেকর্ড করা হচ্ছে, জিডি রেকর্ড করা হচ্ছে। এরই মধ্যে অস্ত্র মামলায় এক আসামি গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারও শুরু হয়েছে। চট্টগ্রামের জনজীবনের শৃঙ্খলা ও ধর্মীয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষায় উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এছাড়া সড়ক, মহাসড়ক সহ বিভিন্ন এলাকায় ছাত্র ও স্বেচ্ছাসেবীদের পাশাপাশি পুলিশের ট্রাফিক বিভাগও কাজ শুরু করেছে।
খুলনা মহানগরীতে শিক্ষার্থীদের সাথে আজ ট্রাফিক পুলিশও দায়িত্ব পালন করেছে। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ট্রাফিক পুলিশ শিক্ষার্থীদের সাথে কাজ করায় স্বস্তি ফিরেছে নগর জীবনে। ট্রাফিক আইন ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ট্রাফিক পুলিশ। কুষ্টিয়ার থানাগুলোর পর এবার ট্রাফিক পুলিশ তাদের কার্যক্রম শুরু করেছে। সোমবার সদর মডেল থানার কার্যক্রম শুরুর পর বেলা 12টার দিকে মজমপুর গেটে ট্রাফিক পুলিশ সড়ক মহাসড়কে দায়িত্ব পালন শুরু করেন। পুলিশ সুপার আলমগীর হোসেন ট্রাফিক পুলিশিং কার্যক্রম উদ্বোধন করে তার তদারকি করেন। দ্রুত সময়ের মধ্যে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনায় তাদের প্রধান কাজ বলে জানান তিনি। 6 দিন পর গাজীপুরে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে ফিরছে পুলিশ। সোমবার সকাল থেকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করতে দেখা গেছে। এছাড়া ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে শিক্ষার্থীসহ স্বেচ্ছাসেবকরা। পুলিশ বলছে শিক্ষার্থী ও জনতাকে নিয়ে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব। প্রায় এক সপ্তাহ পর যশোরে যান চলাচল নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যশোর শহরসহ জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ৮৬ জন ট্রাফিক পুলিশ সদস্য সোমবার সকাল থেকে দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থী, স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষও তাদের স্বাগত জানিয়েছেন। এছাড়া ভোলা, কক্সবাজার, কুমিল্লা, ফেনী, পটুয়াখালী সহ দেশের প্রায় সব জেলায় কাজে ফিরেছেন পুলিশ সদস্যরা। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। আজ থেকে সারা দেশে শুরু হয়েছে পণ্যবাহী ট্রেন চলাচল। এর মধ্যে চট্টগ্রাম বন্দর থেকে ট্রেন যোগে কন্টেইনার পরিবহন শুরু হয়েছে। ভোর 5টা থেকে ঢাকা, সিলেট, রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় কন্টেইনার ভর্তি ট্রেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানান, এই মুহূর্তে বন্দরে ৪৩,৯৪১টি কন্টেইনার আছে। ট্রেন যোগাযোগ চালু হওয়ায় পণ্যবাহী কন্টেইনার দ্রুত ঢাকায় পৌঁছে যাবে। মানিকগঞ্জে মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় করেছেন সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মঈন খান। দুপুরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মণ্ডপ ইউনিয়নের নাজিরপুর গ্রামে শ্রী শ্রী গোবিন্দ শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ আকরা মন্দির পরিদর্শন করেন। পরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় করেন মেজর জেনারেল মোহাম্মদ মঈন খান। এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ উদ্দিন শাহ চৌধুরী সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্বৈরাচারের দোসররা পরিকল্পিতভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে চট্টগ্রাম ওলামা পরিষদ। আজ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির, গির্জা ও প্যাগোডা পরিদর্শনের সময় তারা এসব কথা বলেন। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর মন্দির ভাঙার মিথ্যা সংবাদ ও গুজব ছড়িয়ে পড়ার পর থেকে চট্টগ্রামের ওলামা পরিষদ ও হেফাজত ইসলামের নেতা কর্মীরা মন্দির, গির্জা ও প্যাগোডায় পাহারার ব্যবস্থা করেন। ছাত্র আন্দোলনে নিহত শহীদের কবর জিয়ারত এবং পরিবারের খোঁজ নিতে ভোলায় গিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। সকালে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাচিয়া গ্রামের ইমনের কবর জিয়ারত করেন বিএনপির নেতারা। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সামাদ আজাদ, বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আখন ও কুদ্দুসুর রহমান, জেলা বিএনপি সদস্য সচিব রাইসুল আলম ও যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ। বগুড়া অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। সকালে উপজেলার বাগবাড়িতে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। অপরদিকে উপজেলার মহিষাবান ইউনিয়নের পালপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় করেন হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট প্রকাশ করেন। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত 2 শিক্ষার্থীর পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিএনপি নেতৃবৃন্দ। এ সময় তাদের নামে 2টি রাস্তার নামকরণ করেন তারা। মন্ত্রণালয়গুলোকে 7 দিনের অগ্রাধিকার তালিকা তৈরি এবং কৃষি, সার, খাদ্য, বিদ্যুৎ জ্বালানি, বন্দর ও রেল বিষয়ে দ্রুত কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি। নজরানা চৌধুরীর রিপোর্ট। প্রধান উপদেষ্টার অধীনস্থ 25টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকের শুরুতেই মন্ত্রিপরিষদ সচিব প্রধান উপদেষ্টার সাথে সচিবদের পরিচয় করিয়ে দেন। বিগত সরকারের পতনের পর সরকারি প্রশাসনে সৃষ্ট স্থবিরতা ইতোমধ্যেই কাটিয়ে উঠতে শুরু করেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা সরকারি কাজে আরও গতি আনার তাগিদ দেন। বৈঠক শেষে জনপ্রশাসন সচিব বৈঠকের বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন। গত
সকল জরুরি বিষয় আছে, যেমন সার আছে, খাদ্য আছে, বিদ্যুৎ, জ্বালানি, বন্দর এবং রেল, এই সকল বিষয়গুলোকে দ্রুত ফাংশনাল করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন এবং এই ফাংশনাল করার জন্য স্থানীয় পর্যায়ে যে সকল সিদ্ধান্তগুলো নিতেই হবে সেগুলো যেন জরুরির ভিতরে নেওয়া হয়, এই জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। মন্ত্রণালয়গুলোকে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে এ সংক্রান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করার নির্দেশও দেন ডক্টর ইউনূস। এর বাইরে কোনো জরুরি পরিস্থিতির উদ্ভব হলে আবারও সচিবদের সাথে বৈঠক করা হবে বলেও প্রধান উপদেষ্টা জানিয়েছেন বলে জানান জনপ্রশাসন সচিব। মন্ত্রণালয় বিভাগের কাজ দ্রুত ফাংশনাল করা, সবগুলো মন্ত্রণালয় বিভাগ দপ্তর অধিদপ্তরের কাজগুলো এগুলোকে ফাংশনাল করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। 7 দিনের মধ্যে যতগুলো বেশি জরুরি আছে, যেগুলো ওনার কাছে উপস্থাপন করার মতো, যেগুলো উপস্থাপন করতেই হবে, সেই বিষয়গুলো ওনাকে সরাসরি যেন উপস্থাপন করা হয়। স্বচ্ছতা এবং এটা হচ্ছে সংবেদনশীলতার সাথে কাজ করা, এটাকে গুরুত্ব দেওয়ার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। এর আগে সকালে প্রধান উপদেষ্টার সাথে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেখা করেন। আইন শৃঙ্খলা রক্ষায় মাঠ পর্যায়ে নিয়োজিত সেনা সদস্যদের কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন তিনি। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। নিম্ন আদালতের বিচারকদের ভয়ভীতির ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান জানিয়েছেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সকালে অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। সুপ্রিম কোর্টের এজলাস কক্ষে প্রধান বিচারপতিকে আইনজীবীদের উপস্থিতিতে এই সংবর্ধনা দেয়া হয়। এর আগে ভোরে জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি। তামজিদ সুমনের রিপোর্ট। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেয়ার পরদিন ভোরে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সেখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি। এরপর প্রথম দিনের মতো এজলাসে আসেন স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো হাইকোর্ট থেকে সরাসরি নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি। এর অনেক আগেই আইনজীবীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয় আপিল বিভাগ। শুরুতেই কোটা আন্দোলনের নিহতদের শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করেন তিনি। এরপর রীতি অনুযায়ী প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেন অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এ সময় তারা বলেন, গেল 15 বছরে গুম খুনের শিকার পরিবার ন্যায় বিচারের জন্য তাকিয়ে আছে। বলেন, জাতি আশা করে এবার বিচার বিভাগ সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত হবে। এরপরে এক আবেগঘন বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, ছাত্র জনতার সীমাহীন আত্মত্যাগের মাধ্যমে যে বিজয় এসেছে তার প্রতি সম্মান রেখে সততার সাথে দায়িত্ব পালন করবেন তিনি। নিম্ন আদালতের বিচারকদের ভয়ভীতির ঊর্ধ্বে উঠে কাজ করার নির্দেশ দেন তিনি। অনুষ্ঠান শেষে অ্যাটর্নি জেনারেল বলেন, গুম খুনের শিকার হওয়া পরিবারগুলো বিচারের জন্য প্রধান বিচারপতির কাছে তাকিয়ে আছে। বিগত 1 দশকের বেশি সময় ধরে বাংলাদেশের মাটিতে যত খুন, গুম, মিথ্যা মামলা, গায়েবী মামলা, মরা মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগকে উন্মুক্ত করে দিতে, যাতে তাদের অধিকার প্রতিষ্ঠা হয়। আর সুপ্রিম কোর্ট বার সভাপতি বলেন, বিচার বিভাগকে দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত করতে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সুপ্রিম কোর্টে এবং নিম্ন আদালতে সর্বক্ষেত্রে কোনো সিন্ডিকেট রাখা যাবে না। সিন্ডিকেট শেষ করে দিতে হবে, সকল প্রকার দুর্নীতি বন্ধ করতে হবে। দুর্নীতির ব্যাপারে 0 টলারেন্স যেন উনি বজায় রাখেন। আমরা চাই আইনের শাসন, আমরা চাই ন্যায় বিচার, যেন আমি, আপনি, আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের আশা ভরসার শেষ স্থল, সেই জায়গাটাকে যেন এসে অক্ষত পায়। আপিল বিভাগের বাকি বিচারক নিয়োগের পর আগামীকাল থেকে পুরোদমে শুরু হবে আপিল বিভাগের বিচার কাজ। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। শেখ হাসিনা ভারতে থাকলেও বাংলাদেশের সাথে দেশটির সম্পর্কের অবনতি হওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তাওহিদ হোসেন। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের সাথে বৈঠক শেষে তিনি একথা বলেন। পরে তিনি সাংবাদিকদের জানান, মানবাধিকার বিষয়ে কয়েকটি দেশে উদ্বেগ রয়েছে। এই বিষয়ে আগামী দিনে অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্ব দিয়ে কাজ করবে। এছাড়া কয়েকটি দেশ অন্তর্বর্তীকালীন সরকারের মতো নির্বাচিত সরকারেও তরুণদের প্রতিনিধিত্ব আশা করেছেন বলে জানান তাওহিদ হোসেন। বৈঠকের পর চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন জানান, দেশটির সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সহযোগিতা অব্যাহত থাকবে। তাদের প্রেমিস সিকিউরিটি অনেক ক্ষেত্রেই নাই।
মিলিটারিরা কিছুটা দিয়েছে, মোস্টলি তাদের। উনি ওখানে একজন যদি কোনো এক দেশে গিয়ে থাকে তাতে করে সেই দেশের সাথে সম্পর্ক নষ্ট হবে কেন? তাতে কোনো কারণ নেই, তাই না? বাইলেটারাল সম্পর্ক অনেক বড় বিষয়, এটা স্বার্থের সম্পর্ক। বন্ধুত্বটাও কিন্তু স্বার্থের জন্য, স্বার্থ বিঘ্নিত হলে কিন্তু বন্ধুত্ব থাকে না। তো দুই পক্ষের স্বার্থ আছে, বাংলাদেশে ভারতের স্বার্থ আছে, ভারতে আমাদের স্বার্থ আছে, কাজে আমরা সেই স্বার্থকে ফলো করবো এবং আমাদের সুসম্পর্ক বজায় রাখার সবসময় চেষ্টা করতে হবে। গণতন্ত্র হত্যাকারী দেশ থেকে পালিয়ে গিয়ে এখন বিজয়কে নষ্ট করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সাম্প্রদায়িক হামলা নিয়ে মিথ্যাচার ছড়ানো হচ্ছে। মিসবাহ হাসানের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তার বাসভবন যমুনায় আসেন বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জাতীয় নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি, তবে নির্বাচনী পরিবেশ তৈরি করার জন্য সরকারের যতটুকু সময় দরকার তা দিতে চান তারা। এখান থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়ে সেখান থেকে বাংলাদেশের যে বিজয় অর্জন হয়েছে জনগণের, সেই বিজয়কে নস্যাৎ করার জন্য আবার চক্রান্ত শুরু করছে। আমরা দেশের বর্তমান পরিস্থিতিতে কি করা যায় সেই বিষয়ে আমাদের মতামত দিয়েছি, তারা আমাদের সঙ্গে শেয়ার করেছেন কি করেছেন, কি করতে যাচ্ছেন। এটাকে এখন আমরা মনে করি যে সরকারকে সহায়তা করা এটা প্রতিটি দেশপ্রেমিক মানুষের একমাত্র কর্তব্য। এ সময় রাষ্ট্র সংস্কারে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান বিভিন্ন দলের নেতাকর্মীরা। এই রক্তাক্ত গণবিপ্লবের মধ্য দিয়ে যে ম্যান্ডেট আপনারা পেয়েছেন, সমগ্র জাতি আপনাদের উপরে ভরসা করে তাকিয়ে আছে। আপনারা যে সমস্ত সিদ্ধান্ত জাতীয় জনগুরুত্বপূর্ণ এবং ন্যাশনাল ইন্টারেস্ট, সেগুলোতে গুরুত্ব দেন। বৈঠক শেষে জামাত নিষিদ্ধ নিয়ে এক প্রশ্নের জবাবে দলটির আমির বলেন, কেউ ঘোষণা দিলেই কোনো দল নিষিদ্ধ হয়ে যায় না। কেউ আমাদেরকে নিষিদ্ধ করে দিলই বলে আমরা নিষিদ্ধ হয়ে গেলাম, এটা আমরা মনে করি না, কারণ শেষের দিকে সরকার এমন অনেক ভুল কাজ করেছে। তিনি বলেন, কোনো দাবি নয়, জাতীয় স্বার্থে আলোচনা হয়েছে। বিগত আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের শাহাদত কামনা করেছি, তাদের জন্য দোয়া করেছি, যারা আহত হয়েছে তাদের প্রতি সহানুভূতি এবং তাদের সুস্থতা কামনা করেছি। আর দেশের বিভিন্ন বিষয় নিয়ে ভালো মন্দ এগুলো আমরা আলোচনা করেছি যে আমরা কিভাবে সবাই মিলে আগাতে পারি। ছাত্রদের রক্তে গড়ায় এই দেশ গড়তে সরকারকে সহায়তার পাশাপাশি সম্প্রীতি বৃদ্ধির আহ্বান জানিয়েছে বৈঠকে আসা দলের নেতারা। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের গণজাগরণকে নস্যাৎ করতে ভারতীয় কিছু গণমাধ্যম সংখ্যালঘুদের নিয়ে গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই ষড়যন্ত্র রুখিয়ে দিতে ছাত্র জনতাকে সহযোগিতার আহ্বান তার। অন্যদিকে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা বলেন, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে সংখ্যালঘুদের হামলার নাটক সাজানো হচ্ছে। নাজিবুর রহমানের রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকর ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের নেতাকর্মীরা। পরে মির্জা ফখরুল জানান, ছাত্র জনতার বিপ্লব নস্যাৎ করতে গুজব ছড়াচ্ছে প্রতিবেশী রাষ্ট্রের কিছু গণমাধ্যম। এটা হচ্ছে আপনার ফেক প্রোপাগান্ডা, বাংলাদেশের গণজাগরণকে, এই অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য, তাকে ব্যর্থ করার জন্য এবং এই নতুন গঠিত যে সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, তাকে ব্যর্থ করার জন্য তারা এই মিথ্যা বানোয়াট ভিত্তিহীন প্রোপাগান্ডা চালাচ্ছে। প্রতি বিপ্লবের যে আশঙ্কা, সেই আশঙ্কা থেকে দেশে মুক্ত করবার জন্য অত্যন্ত সজাগ থেকে রাস্তায় থেকে আমি সেই তাদের যে চক্রান্ত শুরু হয়েছে সেই চক্রান্তকে প্রতিরোধ করবার সকল ব্যবস্থা গ্রহণ করবেন। জনগণের কাছে আমার এই হচ্ছে প্রত্যাশা। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে রাজধানী শাহবাগে শান্তি সমাবেশ করে শান্তির পথে আমরা বাংলাদেশি সংগঠন। এ সময় বিএনপি নেতারা বলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার নাটক সাজাচ্ছে আওয়ামী লীগ ও তার দোসররা। সব ধরনের ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা। যতবার তারা ক্ষমতায় আসছে তারা আপনাদের ব্যবহার করেছে, যতবার তারা ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে তখনও তারা
বাংলাদেশে কোনো বৈষম্য করা যাবে না, কোনো বিশ্বাসের নামে কোনো বৈষম্য করা যাবে না, কোনো মসজিদ মন্দিরের নাম করে, কোন ধর্মীয় প্রতিষ্ঠানের নাম করে নাগরিকদের মধ্যে কোনো বৈষম্য করা যাবে না। এদিকে রাজধানীর পুরান ঢাকার ইসলামপুরে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় শেষে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, বিদেশে পলাতক শেখ হাসিনা ও তার ছেলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে মেতেছে। খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পর সে বিদেশে থেকে সে এবং তার দুর্নীতিবাজ ব্যাংক ডাকাত ছেলে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশকে অস্থিতিশীল করার কুচক্রান্ত করছে। ছাত্র জনতার এই অভ্যুত্থানকে ব্যর্থ করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা।